দক্ষ সরকার। অন্যথায় দেশ বিদেশে ছোটখাটো শক্তিসহ পরাশক্তির সাহায্য সহযোগিতা সংগ্রহ করা দুঃসাধ্য হবে, যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং সফলতা সুদূরপরাহত হবে। এই পরিকল্পনা হৃদয়ে ধারণ করে 25 মার্চের পর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ এবং নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে আশ্রয় পেয়েছিলেন এবং ভারত সরকারের সহযোগিতা লাভ করেছিলেন, তারা সবাই আগরতলা মিলিত হয়ে 10 এপ্রিল সরকার গঠন করেন। 17 এপ্রিল নির্ধারিত হয় বাইরের পৃথিবীর কাছে আত্মপ্রকাশের দিন। স্বাভাবিকভাবেই এই দিনটির দিকে আকুল আগ্রহে তাকিয়েছিলাম। যখন খবর পেলাম মেহেরপুরের বৈদ্যনাথতলা সীমান্ত চৌকিতে সে মাহেন্দ্র খন সমাগত এবং আমরা সবাই সে মহাপার্বণে যোগ দেব, তখন চেতনার অজান্তেই প্রাণ বিহ্বল। কিন্তু পরিবেশ আর গোপনীয়তা রক্ষার জন্য বিশেষভাবে নির্দেশিত, তাই কি হবে কি হচ্ছে এমনই একটা ভাব দেখিয়ে তৌফিক আর আমি ভারতীয় সীমান্ত চৌকি থেকে রওনা করে মেহেরপুরের উপর দিয়ে কাঁচা পথ, মেঠো পথ, ইট বিছানো পথ, বুনো পথ, বন বাদার পেরিয়ে সকাল 10:30টার দিকে ভবের পাড়া সীমানায় বৈদ্যনাথতলা এসে পৌঁছালাম। মেহেরপুর থেকে 17-18 মাইলের মাথায় এই সীমান্ত চৌকি বাংলাদেশের ভূখণ্ড পাহারা দেওয়ার জন্য এই চৌকিতে অবস্থান করেছেন জন কয়েক ইপিআর। বৈদ্যনাথতলা বাংলাদেশের সীমান্ত চৌকি। পাকা ভিতের উপর টিনের ঘর, চারিদিকে ইটের দেয়াল, সামনে ফ্ল্যাগ স্ট্যান্ডে স্বাধীন বাংলাদেশের পতাকা বেঁধে রাখা। আম্রকুঞ্জনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভারতীয় কমান্ডো বাহিনীর কিছু সদস্য। যদি হঠাৎ পাক বাহিনী চোরাকোপ্তা আক্রমণ করে তাহলে রক্ষাব্যূহ তৈরি করবে তারা। আমার গাড়িতে আমার সাথী কয়েকজন পুলিশ স্বতন্ত্র মুক্তিযোদ্ধা, তৌফিকের গাড়িতে কয়েকজন সহযোদ্ধা। আমি পড়েছিলাম কদিন আগে মেজর আবু ওসমান চৌধুরী নিজ হাতে পরিয়ে দেয়া এপিআর এর কালো বেল্ট আর কাঁধে কালো ধাতব তারা, লাল জমিনে খাকি শোল্ডার ট্র্যাপে বসানো ক্যাপ্টেনের ব্যাজ। খাকি পোশাক মলিন, কয়েকদিনের ব্যবহারে মাটি, কাদা আর বৃষ্টির জলে ভিজে শুকিয়ে বিধ্বস্ত। পোশাক আর পোশাক নেই। মাথায় সবুজ বেরেট, পায়ে জাঙ্গল বুট। জাঙ্গল বুট, বেল্ট আর বেরেট ছাড়া খাকি পোশাকে অপরিচ্ছন্নতার ছাপ সুস্পষ্ট। আমার সাথী সৈনিকদের অবস্থা আরো খারাপ। একছত্র পোশাক দীর্ঘদিন 3 সপ্তাহের ব্যবহারে জীর্ণ। পরনের জামা প্যান্ট কোথাও কোথাও ছেঁড়া, জুতো আছে কি নেই 2-1 জনের পায়ে লাল ক্যানভাসের জুতা, কেউ বা বুট পায়ে, কিন্তু বুটের ছাল উঠে গেছে, যত্নের ছাপ নেই কোথাও। মাথায় টুপি, কেউ বেরেট, কেউ কিস্তি টুপি, আবার কেউ পুলিশের ব্লু বেরেটে পরিহিত। ওদের সবার হাতে রাইফেল, 303 আর বুকে অসীম সাহস। এদের মধ্যে অনেকে সার্কি হাতে কিংবা বাঁশের লাঠি আঘাতে পাক সশস্ত্র বাহিনীর সদস্যদের মেরে তক্তা বানিয়েছে। পুরো এক ব্যাটালিয়ন খান সেনা এদের হাতে মার খেয়ে অক্কা পেয়েছে কুষ্টিয়া ঝিনাইদহে। এদের তেজদীপ্ত পদভারে ধরণী কাঁপে। চোখে হিংস্র স্ফুলিঙ্গ পাকিস্তানি হানাদারদের মৃত্যু স্বপ্ন। আগের দিন রাতে প্রবল বৃষ্টি হয়েছিল। ভোরের মাটিতে ভেজা গন্ধ তখনও ভরে আছে পথে প্রান্তরে, মাঠে ঘাটে। আম্রকুঞ্জের ভারী বাতাসকে ফাঁকি দিয়ে সূর্য উঠেছে। পরিচ্ছন্ন আলো পৃথিবী ভাসিয়ে দিয়েছে। আকাশে মেঘের সাথে আলোর লুকোচুরি। প্রথম বৈশাখে সোনালি রোদ আর কালবৈশাখীর মাতম ক্ষণে ক্ষণে নিবিড় আম্রকুঞ্জে কানে দুরন্ত বাঁশের শো শো শব্দ উচাটন জাগিয়ে বৈদ্যনাথতলার ঝড়ো হাওয়ার মানুষগুলোকে আনন্দের কুহুতানে ভরে রেখেছে। হাজার হাজার মানুষ সেখানে আগমনী সঙ্গীতের আশায় বিহ্বল। হঠাৎ করে জনতার পদভারে জেগে ওঠা বসতিবিহীন ভূখণ্ড। মুহুর্মুহ জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত। ভারতের সীমান্তের কাছাকাছি পায়ে চলা পথের বড় জোর 100 গজের ভেতরে যেন তেন চৌকি পাতা মঞ্চ, উপরে একখানা টুল, কখানা চেয়ার পাতা, সভামঞ্চের বসার স্থান। মঞ্চের সামনে বাঁশের মাঝামাঝি বাঁধা স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজ হলুদ মাখা নতুন পতাকা, মাঝারি সাইজের, কখনো বাতাসের আন্দোলিত, কখনো শান্ত সমাহিত। 25 মার্চের কালো রাতের বিভীষিকার রক্তলালিত পতাকা, অযুত মা বোনের অশ্রুসিক্ত নয়নের চিহ্ন ভরা। অকুতভয় বাঙালি জনতা, হঠাৎ আক্রমণ, গর্জে ওঠা কোটি মানুষের শৌর্যে
উচ্চারিত সে পতাকা। আমার মনের নিবিড়তম অন্দরে আলোকোজ্জ্বল বর্ণমালার মালা গেঁথে বসা আমার পতাকা। আমার আত্মা, প্রাণ, আমার সকল সত্তা তখন কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গেছে, চলে গেছে বরিশালের আজন্ম লালিত জন্মভূমিতে, আমার মায়ের কাছে, আমানতগঞ্জের পর্ণকুটিরে। সেখানে আমার বুড়ো বাপ মা, ছোট ছোট ভাই বোনের মার্চ অবধি ছিল। তারপর আর খবর পাইনি। জানি না আছে কি নেই, কোথায় আছে কে জানে। সে তো কয়েক সেকেন্ড। হঠাৎ করেই ভোঁস ভোঁস করে হর্ন বাজিয়ে এগিয়ে এলো অনেক কালো রঙা গাড়ি। ঝাঁকে ঝাঁকে মানুষ নেমে এলো, সাংবাদিক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ছাত্র, শ্রমিক, কৃষক জনতা ও মুক্তিযোদ্ধা অনেক অনেক। আমার চেনা জানাদের মধ্যে আমিনুল হক বাদশা, বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি, দিনাজপুরের প্রফেসর ইউসুফ আলী, আরও কয়েকজন ছোটোখাটো কেউকেটা মানুষ এসেই তড়িৎ বিওপিতে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে বেরিয়ে এলেন ফিটফাট খাকি পোশাক পরে, পরিপাটি ইস্ত্রি করা, মাথায় খাকি বেরেট। কে যেন পরিচয় করিয়ে দিল কর্নেল ওসমানী, নুরুল কাদের খান, পাবনার ডিসি ব্যারিস্টার আমিরুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, আরো অনেক চেনা অচেনা লোক এলেন। সবার মধ্যে একটা হইচই ভাব, তাড়াহুড়ো। এলো মোস্তাক, ছোটখাটো সৌম্য শান্ত গম্ভীর সৈয়দ নজরুল ইসলাম সাহেব, ভাবলেশহীন গম্ভীর তাজউদ্দিন আহমদ, মনসুর আলী, কামারুজ্জামান, আব্দুল মান্নান। সবাই সাদা পাজামা পাঞ্জাবি পরিধান করে এসেছেন, কেবল মোস্তাক ফিটফাট মুজিব কোট আর কিস্তির টুপি পরা। অনেক সাংবাদিক, ফটোগ্রাফার, মুভি ক্যামেরাম্যান ছোটাছুটি করছে। তৌফিকও বেশ ব্যস্ত, সবাইকে তাগাদা দিচ্ছে এটা ওটা করার জন্য, হুকুম দিচ্ছে। সব মিলিয়ে একটা ব্যস্ততা সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমি এদিক সেদিক ছোটাছুটি করলাম। ভারতীয় জার্নালিস্ট ও একজন বিদেশি সাংবাদিক এক পা হেঁটে মেপে দেখছিলেন অনুষ্ঠানের মঞ্চটা। যে মঞ্চে দাঁড়িয়ে সরকার শপথ নেবে তা সীমান্ত থেকে কত দূরে। গুনে গুনে বলল, মঞ্চস্থল সীমান্ত থেকে 100 গজও হবে না, মঞ্চখানি বাংলাদেশ ভারত সীমান্তের একটা ছোট এনক্লেভের মধ্যে। পাকিস্তানি জঙ্গি বিমান চেষ্টা করলেও ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন না করে এখানে বোমা ফেলতে পারবে না। দেখতে দেখতে সবাই এলো বেলা 11:30 নাগাদ। তৌফিক সবাইকে অভ্যর্থনা করতে ব্যস্ত। এক ফাঁকে আমাকে ডেকে বলল, ওসমান ভাইকে বলেছিলাম সদর বলে আসতে, এখনো এলো না, সময় বেশি নাই, কি করি বলতো? আমি বললাম, চিন্তা কিসের, কি ব্যাপার বলতো? তৌফিক বলল, মেজর আবু ওসমান চৌধুরী তার কন্টিনজেন্ট নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে গার্ড অব অনার দেওয়ার কথা। তিনি না এলে তো এরা বসে থাকবেন না, সময় পেরিয়ে যাচ্ছে, গার্ড অব অনার না দিতে পারলে এ অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তুই তো পুলিশ অফ ট্রেনিং নিয়েছিলি, তুই না হয় গার্ড অব অনার দেওয়ার ব্যবস্থা কর। আমি বললাম, কোনো অসুবিধা নেই, আমার সাথে যে সৈনিকেরা আছে ওদের দিয়ে গার্ড অব অনার দেব, তুই কিছু ভাবিস না, আমি 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে আসছি। ঠিক আছে বলে ও চৌকির দিকে চলে গেল। আমি আমার সাথী সৈনিক আর উপস্থিত কজন আনসারকে ডেকে একত্র করে ফল ইন করলাম। কয়েকবার অ্যাটেনশন স্ট্যান্ড অ্যাট ইজ করলাম। বার কয়েক শোল্ডার আর্মস, প্রেজেন্ট আর্মস করালাম। সবাইকে জুৎসইভাবে তৈরি করে ফল ইন অবস্থায় দাঁড় করিয়ে সালাম দেওয়ার জন্য তৈরি হলাম। সারদা পুলিশ একাডেমিতে হাতিয়ার চালানোর প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছিলাম। পাসিং আউটের সময় গার্ড অব অনারে শরিক হয়েছিলাম। তারপর গার্ড অব অনার কাউকে দেওয়ার প্রয়োজন হয়নি। এসডিপিও ঝিনাইদহ হিসেবে প্রতি সপ্তাহে পুলিশের গার্ড পরিদর্শন করতাম। আজই প্রথম গার্ড অব অনার দেওয়ার সুযোগ এলো আমার নেতৃত্বে। নিজের অজান্তেই কত বড় একটি কাজে সাক্ষী বা সাথী হয়ে ইতিহাসের অংশ হয়ে গেলাম তা প্রণিধান করার মতো বয়স হয়নি। উৎসাহ, উদ্দীপনা আর তারুণ্য আতিশয্যে টালমাতাল প্রাণশক্তি তখন চিৎকার করে বলছে, স্বাধীনতা, 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 জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এর মধ্যে সৌম্যশান্ত ধীর পদক্ষেপে তারা এলেন। অস্থায়ী সরকারের নেতৃবৃন্দ অকিঞ্চিৎকর এক চৌকি পাতা মঞ্চে উঠলেন।
মান্নান সাহেব মাইকে ঘোষণা করছেন। মঞ্চে উঠলেন সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, AHM কামারুজ্জামান। একে একে বলা হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নাম। বলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম হলেন অস্থায়ী রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদে থাকবেন এম মনসুর আলী, কামারুজ্জামান, মোস্তাক আহমেদ। মঞ্চে আরও উঠলেন এদের সাথে কর্নেল ওসমানী। সবাই দাঁড়ালেন স্থির হয়ে আমাদের সামনে মঞ্চের উপর। উচ্চারিত হলো শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মনসুর আলী অর্থমন্ত্রী, মন্ত্রী কামারুজ্জামান স্বরাষ্ট্র ও ত্রাণমন্ত্রী, খন্দকার মোস্তাক আহমেদ বিদেশ মন্ত্রী, ওরা 4 জন ক্যাবিনেট সদস্য। তাদের শপথ পাঠ করালেন সংসদ সদস্য শান্ত ধীরস্থির প্রফেসর ইউসুফ আলী। মুহুর্মুহু করতালি আর স্লোগানের মাধ্যমে ফ্ল্যাশ লাইটে চোখ ঝলসানো আলোয় এবার মাহেন্দ্রক্ষণ এলো গার্ড অব অনারের পালা, যার জন্য আমি সদলবলে লাইন করে দাঁড়িয়েছিলাম মঞ্চের সামনে। সর্বত্র পিনপতন, নিস্তব্ধতা। এবার সবাই মঞ্চ থেকে সরে গেলেন। মঞ্চের নিচে ডানে বামে স্থির হয়ে সুবিধামতো দাঁড়ালেন। আমার সামনে হাতের ডানে তাজউদ্দিন, মঞ্চের নিচে পেছনে দাঁড়ালেন। মঞ্চে শুধু দাঁড়িয়ে রইলেন সৈয়দ নজরুল ইসলাম। তার বাম পাশে একা পিছনের মঞ্চের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন খাকি পোশাক পরিহিত কর্নেল ওসমানী MNA। আমাদের পেছনে আড়াআড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো 2 সারির আনসার পুলিশ EPR। তাৎক্ষণিকভাবে তৈরি হওয়া জওয়ানদের কমান্ড করলাম, অ্যাটেনশন। পরবর্তী নির্দেশ, শোল্ডার আর্মস। তারপর কণ্ঠস্বর উচ্চকিত করে, কণ্ঠের সকল পেশি বিদীর্ণ করে চিৎকার করে কমান্ড দিলাম, প্রেজেন্ট আর্মস। সবাই রাইফেলগুলো বুকের 6 ইঞ্চি সামনে আকাশের দিকে নল তুলে সামরিক কায়দায় অভিবাদন করে রিজু ও অনড় হয়ে দাঁড়িয়ে রইল। আমার ডান হাত উঠে এলো সেলুটের ভঙ্গিতে মাথার ডান পাশে। জাতীয় সঙ্গীত গেয়ে উঠল একদল তরুণ তরুণী। ধীরে ধীরে আমার হৃদয়ে প্রথিত স্বাধীন দেশের পতাকা উড্ডীয়মান হলো। সৈয়দ নজরুল ইসলাম ঊর্ধ্বমুখে পতাকার দিকে স্থির চোখে পতাকা উত্তোলন করছেন। চোখের আলোয় পরাধীনতার তমসা হরণে বিস্মৃত জ্যোতি। পরাধীনতা হটিয়ে স্বাধীনতা তার আপন মহিমায় পাকিস্তানকে বিদীর্ণ করে বাংলাদেশের জন্ম দিচ্ছে। সবুজ জমিনে লাল সূর্য হলুদ বরণ বাংলাদেশের মানচিত্র কেন্দ্রে ধারণ করে আকাশের দিকে উঠছে এক ঝাপটা বাতাসের তোরে পতাকা, উঠছে মানচিত্র, উঠছে বাংলাদেশ, উঠছে এক ঝাঁক বলাকার মতো স্বাধীন সার্বভৌম অস্তিত্বে। গান গাইছে শিল্পীরা, তাদের সাথে গাইছে অযুত জনতা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার অবয়বের প্রতিটি অনুপরমাণুতে তখন শিহরণ। দেহের ধমনীতে প্রবাহমান প্রতিটি লোহিত কণিকার রন্ধ্রে শিহরিত কণ্টক স্পর্শ আমার চোখের সামনে স্থির। নির্নিমেষ পতাকার লোহিত বলয়ে হৃদয় হৃদয়ে নিঃশব্দ এক স্লোগান, জয় বাংলা। সবকিছুর কেন্দ্রবিন্দুতে নতুন স্বাধীন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম। তার অবয়বের তখন অবলোকন করি আমার পিতা শেখ মুজিবকে। আস্তে আস্তে পতাকা উত্তোলিত হলো বাঁশের মাথায়। জাতীয় সঙ্গীত শেষ হলো পতাকা উড্ডয়ন। বাঁশের মাথায় তখন স্বাধীনতার পতাকা পতপত করে উঠছে। সোনালী সূর্যের ঋজু রশ্মি আমবাগানের নিবিড় পত্রপল্লবের ফাঁক দিয়ে তির্যক রেখায় বিচ্ছুরিত হয়ে লাল সবুজ পতাকাকে আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছে। স্বাধীনতা গীত হচ্ছে লক্ষ কণ্ঠের জয়ের বাংলা স্লোগান আর কলতারির নিনাদে। পতাকা উড্ডয়ন শেষ হলো। নজরুল ইসলাম পতাকা দণ্ড থেকে সরে এসে দাঁড়ালেন মঞ্চের সামনে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার কণ্ঠ সর্বশক্তি নিয়োগ করে হেঁকে উঠল, শোল্ডার আর্মস।
ঝটপট শব্দ তুলে রাইফেলগুলো একত্রে নেমে এলো সৈনিকদের কাঁধে। আমার হাতে নেমে এলো। আমি এগিয়ে গেলাম দুপা। অস্থায়ী রাষ্ট্রপতিকে আবার স্যালুট দিয়ে চিৎকার করে বললাম, গার্ড রেডি ফর ইন্সপেকশন স্যার। রাষ্ট্রপতি মঞ্চ থেকে নেমে এলেন। তিনি আমার বাম পাশে ধীরে ধীরে পরিদর্শন করলেন। কাঁধে রাইফেলধারী জওয়ানরা পাথরের মতো দাঁড়িয়ে, পেছনে কর্নেল ওসমানী। একবার সামনে দিয়ে ঘুরে ঘুরে দুই কাতারের মাঝখান দিয়ে ধীরে ধীরে দৃঢ় পদচারণা পরিদর্শন করলেন। পরিদর্শন শেষে পায়ে পায়ে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। মঞ্চে উঠে স্বস্থানে দাঁড়ালেন আমার সামনে। আমি আবার সালাম দিয়ে জানালাম, গার্ড রেডি ফর মার্চ পাস্ট স্যার। উনি মার্চ পাস্টের সম্মতি দিলেন। আমি সৈনিকদের সামনে এসে দাঁড়ালাম, হুকুম দিলাম, রাইট টার্ন কুইক মার্চ। গার্ড দল মার্চ করে মঞ্চের ডান দিকে চলে এলো। হুকুম দিলাম, ডিসমিস। সবাই সুবিধামতো স্থান ত্যাগ করে জনতার সাথে মিলে গেল। তারপর শুরু হলো জনসভা। কোরআন তেলাওয়াত, বাইবেল, গীতা ও ত্রিপিটক পাঠ। ইউসুফ আলী পাঠ করলেন স্বাধীনতার ঘোষণাপত্র। ঘোষণাপত্র পাঠের সময় জনতা করতালিতে 10 দিক মাতোয়ারা করে তুলল। মঞ্চের উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি, সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, এম মনসুর আলী অর্থমন্ত্রী, এইচ এম কামারুজ্জামান ত্রাণমন্ত্রী, মোস্তাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী, আব্দুল মান্নান অস্থায়ী সরকারের মুখপাত্র। শুরু হলো বক্তৃতার পালা। সৈয়দ নজরুল ইসলাম ইংরেজি ভাষায় কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানি জান্তা ইয়াহিয়াকে। দীপ্ত ভাষার উপর কণ্ঠস্বরে পরিচ্ছন্ন বাংলা ইংরেজি মিলিয়ে বক্তৃতা দিলেন। ইংরেজি ভাষার উপর তার দখল চমৎকার। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, blood spilled by the Pakistani military junta will not go unpunished. Our boys will destroy them with all their might at their disposal. On 25th March, this part of Pakistan cases to the Pakistan and it will remain as independent Bangladesh forever. তিনি পৃথিবীর বিবেকবান জনগোষ্ঠীকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহায্যের আবেদন জানিয়ে বললেন, I appeal to the freedom-loving people of the world and big powers to help our legitimate independence struggle, our struggle for freedom. Please recognize our sovereign independent government of Bangladesh and prevail upon the Pakistani military junta to leave our soil. তারপর তিনি বাংলায় বললেন, এই যুদ্ধের জয় আমাদের অনিবার্য। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করবই। আজ না জিতি কাল জিতব, কাল না পরশু জিতবই। পৃথিবীর মানচিত্রে আজ যে নতুন রাষ্ট্রের সংযোজন হলো তা চিরদিন থাকবে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ পরিচ্ছন্ন সাবলীল ভাষায় বাংলা বক্তৃতা ও প্রেস কনফারেন্স করলেন। বক্তৃতা দিলেন, পাকিস্তান কবরস্থ হয়েছে লাখো বাঙালির মৃতদেহের স্তূপে। বাংলাদেশ স্বাধীন সত্তা আজ একটা বাস্তবতা। তিনি পাকিস্তান সহ পৃথিবীর সব শক্তিকে বাস্তবতা মেনে নিতে বললেন। ঘন ঘন করতালির মধ্যে তার বক্তৃতা শেষ হলো। তাজউদ্দিন সাহেব আবার ঘোষণা দিলেন, আজ থেকে স্বাধীন বাংলাদেশের রাজধানী হবে এই বৈদ্যনাথতলা এবং নতুন নাম হবে মুজিবনগর। তার ঘোষণা শুনে জনতা আবার উল্লাসে ফেটে পড়ল। দিক বিদিক ঝাঁপিয়ে স্লোগান উঠল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে উপস্থিত শিল্পবৃন্দ গান গাইলেন। মাঝখানে একজন এসে আমাকে ডাক দিয়ে বলল, চৌকির ভিতরে খাবার দেওয়া হয়েছে। একজন টেনে নিয়ে গেলেন সেদিকে। পথে নুরুল কাদের খানের সাথে দেখা। তাকে স্বাধীন বাংলা সরকারের সংস্থাপন সচিবের দায়িত্ব দিতে চান তাজউদ্দিন সাহেব, জানালেন তিনি। কর্নেল ওসমানের সাথে দু একটা কথা হলো। মহাব্যস্ততার মধ্যে তিনি বললেন, তোমাকে আর তৌফিককে ক্যাপ্টেন হিসেবে আর্মিতে ইন্ডক্ট করা হবে। আমি তাকে আমাদের প্রতি সহানুভূতির জন্য ধন্যবাদ জানালাম।
খানিকক্ষণ পরে চৌকির ভিতরের হল ঘরে পৌঁছে দেখি ক্লান্ত শ্রান্ত হয়ে তাজউদ্দিন সাহেব আর মোস্তাক মাটিতে পাতা চাটাইয়ে শুয়ে আছেন। আমিও তাদের পাশে শটান হয়ে শুয়ে পড়লাম। মোস্তাক আমাকে বললেন, তোমার ঝিনাইদহের সব খবর আমরা পেয়েছি। তুমি সেখানে যে সাহস ও বীরত্ব দেখিয়েছ তাতে আমরা সবাই খুশি। আমি তোমার নাম আমার বইয়ে লিখব। তাজউদ্দিন সাহেব বললেন, সেদিন তুমি যেভাবে আমাকে আর আমিরুল ইসলামকে বর্ডার পার করিয়েছ তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। তুমি আমার মুক্তিযুদ্ধের প্রথম সৈনিক। তার কথায় আমি অত্যন্ত অভিভূত হয়ে পড়লাম। বললাম, স্যার, হাতিয়ারপত্র পাবো তো? তিনি বললেন, সব ব্যবস্থা হবে, চিন্তা করো না। বললাম, স্যার, শুধু দোয়া করবেন পাকিস্তানিদের দেশের মাটি থেকে হটিয়ে যেন মরতে পারি। আরও দু একটি ব্যক্তিগত কথার পর উঠে গেলেন তিনি। মোস্তাক নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলেন। কিছুক্ষণ পর আমিও বেরিয়ে এলাম। সেদিন গার্ড অব অনার দেওয়ার আনন্দ ও শিহরণে এতই বিভোর ছিলাম যে সাংবাদিক, ফটোগ্রাফার, মুভি ক্যামেরার ফ্ল্যাশ লাইট যে ক্ষণে ক্ষণে ছবি তুলছিল তার টেরও পাইনি। ঘটনার আকস্মিকতা এবং উপলব্ধির গভীরতায় এত বিমূঢ় ছিলাম যে ঐতিহাসিক সে কটি মুহূর্ত কয়েক মিনিট আবর্তিত হচ্ছিল আমার অজান্তে আমার চেতনার গভীরে। গার্ড, পতাকা, মানুষ, স্বাধীনতা, এর বাইরে চারিদিকে ফটোগ্রাফির ফ্ল্যাশ, মুভি ক্যামেরার শব্দ কিছুই মনের মধ্যে রেখাপাত করেনি। 20 এপ্রিল আমি, তৌফিক ও হাফিজ সহ বেশ কয়েকজন কলকাতায় 9 নম্বর থিয়েটার রোডে গিয়েছিলাম। সেদিন রাত কাটিয়েছিলাম আনোয়ারুল করিম জয়ের কলকাতাস্থ বাসভবনে। সকালবেলা ওর সাথে নাস্তা খাচ্ছিলাম। তখন জয় আমাদের সামনে ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া নামক কারেন্ট সাপ্তাহিক এগিয়ে দিয়ে বলল, এই দেখ মাহবুব, তোর কি বিরাট ছবি এসেছে। সবাই পত্রিকাটা তুলে নিলাম। কভার পেজে আমার বিরাট ছবি সহ মুজিবনগরের গার্ড অব অনারের ছবি বেরিয়েছে। ক্যাপশনে দেওয়া, এ ইয়ুথফুল সোলজার গিভিং গার্ড অব অনার টু মুজিবনগর গভর্নমেন্ট। সেদিনই আমার প্রথম মনে হলো আমি বিরাট গৌরবোজ্জ্বল এক অধ্যায়ের গৌরবদীপ্ত খেলোয়াড়। আনন্দে সেদিন বুকের ছাতি কয়েক ইঞ্চি ফুলে উঠেছিল। 1957 খ্রিস্টাব্দের জুলাই মাসের পলাশীর আমবাগানে সিরাজউদ্দৌলা পরাজয়ের মধ্য দিয়ে বাঙালির 200 বছর পরাধীনতার নিকটে আবদ্ধ হয়েছিল। ঠিক 213 বছর 9 মাসের মাথায় সেই আমবাগানের মাত্র 50 মাইল পূর্ব দক্ষিণে আরেক আমবাগানে আমার স্বাধীনতার সূর্য জাগরুক করেছিলাম। সেই জাগরণের ক্ষণে নবোদিত সূর্যকে যারা প্রথম দেখেছিলেন, আমিও তাদের একজন। এ শ্লাঘা চিরকাল মৃত্যু আমাকে, আমার বংশধর গৌরদীপ্ত করবে।